এখন বাজে সকাল 6:45। এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠেই দেখছি প্রচণ্ড জোরে বাতাস দিচ্ছে। দেখো, একদম ঝড়ের মতো বাতাস দিচ্ছে, আর কি ঠান্ডা লাগছে গো, কি বলবো। তাই তোমাদের সাথে এই প্রাকৃতিক দৃশ্যটা শেয়ার করার জন্য একটু ছাদে চলে এলাম। তো বন্ধুরা, এখনও কিন্তু কোনো কাজেই হাত দিইনি। এখন নিচে যাব, গিয়ে কাজগুলো শুরু করব। সোজা চলে এলাম পুকুর ঘাটে, আর পুকুর ঘাটের জলটা দেখো কি সুন্দর পরিষ্কার। সারা রাত যেন বৃষ্টি হয়েছে, আর দেখো পুকুরে কতটা জল বেড়ে গেছে। আর আমি নিয়ে চলে এসেছি এই যে নেতাটা আর মগটা। নেতাটা ধুয়ে নেবো, আর জল নিয়ে নেবো, দিয়ে ওই যে মারুলি দেবো। দেখো পুকুরটা দেখতে খুব সুন্দর লাগছে। মারুলি তো দিয়ে দিলাম, কিন্তু উঠোনটা ঝাড় দেওয়া হলো না। এই যে বৃষ্টি পড়ছে, কি করে দেবো তোমরাই বলো। ছাতা নিয়ে তাও মারুলিটা দেওয়া হলো, ঝাড়টা তো দেওয়া হবে না, তাহলে তো আমি পুরোটাই ভিজে যাব। তো চলো এগুলো এবারে ঘরগুলো ঝাড় দিয়ে নিই। ভিজে ভিজে তো বাইরের কাজ করতে পারলাম না, তাই দেখো ঘরে এসে ঘরগুলো ঝাড় দিতে শুরু করে দিলাম। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। শুধুমাত্র আমি ঘুম থেকে উঠেছি, এখনো কিন্তু বাড়ির কেউই ঘুম থেকে ওঠেনি। আর উঠে এবার কি করবে বলো, ওই যে বৃষ্টি পড়ছে, উঠেই তো সেই চুপ করে বসে থাকতেই হবে। আমার তো আর বসে থাকলে চলবে না, তাহলে আমার কাজগুলো অনেকটাই পিছিয়ে যাবে। ঘরগুলো ঝাড় দেওয়া হলো, তারপরে বাসনগুলো এক জায়গা করে নিয়েছি, সাথে ঘর মোছা লাঠিটা আর বালতিটা নিয়ে নিয়েছি। একটু কষ্ট হলেও একেবারেই নিয়ে যাচ্ছি, কারণ বৃষ্টিতে ভিজে ভিজে কতবারই বা যাবো বলো। বাসনগুলো ভিজিয়ে রাখবো, আর জল নিয়ে এসে ঘরগুলো মুছে নেব। ঘরগুলো মুছছিলাম, আর ঘর বলতে ঠাকুর ঘর, হেসেল ঘর আর বারান্দাটা মুছেছি। আমাদের রুমটা আর বাবা মা যে রুমে থাকে সেটা আজকে মুছিনি গো, কারেন্টও নেই, সেই জন্য শুকাতে চাইবে না। তারপরে ঘরে এসে দেখছি রুদ্রসোনা ঘুম থেকে উঠে পড়েছে, আর জানালা দিয়ে বৃষ্টি পড়া দেখছে, আর নিজের মনেই বলছে, ও মা, কলতলাটায় কত জল দাঁড়িয়ে গেছে, তাই বলছে। কালকের থেকে আজকে বৃষ্টিটা একটু জোরেই পড়ছে, মনে হচ্ছে আজকে আর বৃষ্টিটা থামবেই না। আর এদিকে দেখো দিদি মুড়ি খাবার জন্য একটা তরকারি বানাচ্ছে। কী তরকারি করছে আমি কিন্তু জানি না, কারণ আমি ওইদিকে ছিলাম। রুদ্রকে তুলালাম, ওকে ব্রাশ করালাম। তো পেঁপে, আলু আর পেঁয়াজ দিয়ে মুড়ি খাবারের জন্য একটা তরকারি হবে। তো এটা দিয়ে আমরা মুড়ি খেয়ে নেব। আর বৃষ্টি ছাড়ার তো কোনো সম্ভাবনাই দেখছি না, আজকে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। আর ওই দেখো মুরগিগুলোকে তো আজকে বের করাই হয়নি, এত বৃষ্টিতে কি করে বের করব বলো। ওরা তো ভিজে একদম একটুখানি হয়ে যাবে, ডাব হয়ে যাবে। দিদি তো মুড়ি খাবার তরকারিটা করছে, তাই আমি ভাবলাম তিল আছে, কিছুটা তিল ছাড়িয়ে নিই। আর তোমাদেরকে তো কয়েকদিন থেকেই বলছি যে বাড়িতে কোনো সবজিপাতি নেই, আর কি করেই বা যাবে বলো এই বর্ষা বাদলের দিনে। তাই ভাবলাম তিল ছাড়িয়ে আজকে তিলের কিছু রান্না করব। তো দেখো প্রথমে একটা বস্তা পেতে নিয়েছি, আর জাতাটা বসিয়ে নিলাম। আর জাতাটা যেন খুবই ভারী, আর একটা নোয়া দিয়ে দিলাম ওর মধ্যে, আর কি নোয়াটা দিলে ভালো আর কি ভাঙানো হয়। তো এখন আমি তিলগুলো দিয়ে দেব। আর জানো বন্ধুরা, এই তিলগুলো আমি যে মামার বাড়ি গেছিলাম, মামার বাড়িতে আমার ছোটো মাসি আছে, সেই ছোটো মাসি তিলগুলো দিয়েছে। আর মাসি দেয় তখন বলেছে এই তিলগুলো নিয়ে গিয়ে তো শাশুড়ি মাকে আর শ্বশুরমশাইকে তিলের বড়া করে খাওয়াস। তো দেখি তিলটা এখন ছাড়াচ্ছি, কি করব পরে ভাবা যাবে। প্রথমে তো হাত দিয়ে ঘোরাচ্ছিলাম, হাত দিয়ে যেন ভালো হচ্ছিল না, তো সেই জন্য একটা লাঠি নিলাম, যে লাঠি নিয়ে এখন ঘোরাচ্ছি। আর দেখো রুদ্র এখানে বসে বসে দুষ্টুমি করছে। তিলগুলো কিন্তু আমার জাতা দিয়ে ঘোরানো হয়ে গেল। তো দেখো এবারে আর কি জাতাটা সরিয়ে দিয়েছি, কুলোর মধ্যে নিয়ে নিলাম। আর এখন একটু ঝেড়ে নেব, মানে খোসাগুলো আলাদা হয়ে যাবে, আর যে খোসা ছাড়ানো তিলটা কিন্তু আলাদা হয়ে যাবে। তো এভাবেই আমি ঝেড়ে নেব, দিয়ে আলাদা করে নেব। এখানে দেখছো অনেকগুলো তিল লাগছে, কিন্তু জানো ঝেড়ে নেওয়ার পর খোসায় বেশি হয়ে যাবে, আর তিল কিন্তু একটুখানি হয়ে যাবে।
আর জানো এই কুলোটা না ভেঙে গেছে, সেই জন্য তাড়াতাড়ি করে আর কি ঝাড়াও হচ্ছে না, আস্তে আস্তে ঝাড়তে হচ্ছে। তো দেখো আস্তে আস্তে করেই কিন্তু তিলগুলো ঝেড়ে নিয়েছি আর খুব সুন্দর পরিষ্কারও হয়ে গেছে, খোসাগুলো আলাদা হয়ে গেছে আর তিলটা পুরো সাদা চকচকে হয়ে গেছে। তারপরে চলে এলাম এই যে বস্তাটাই দেখছো আটা ভরা আছে। রুদ্র বাবা তো কালকে রেশন আনতে গেছিলো বিকেলবেলা, তো সন্ধে হয়ে গেছিলো আসতে, তো আর কি কালকে আর বের করে রাখা হয়নি, তাই ভাবলাম আজকে সকালবেলাতে আটাগুলো বের করে রাখি। তো দেখো আটাগুলো একটা বড় গামলার মধ্যে রেখে দিলাম আর চালটাও কিন্তু বেশ পরিষ্কার। স্নান হয়ে গেছে, স্নান করে ঠাকুর সেবা দিয়ে দিয়েছি আর মুড়িটাও খেয়ে নিয়েছি। তারপরে এখন যাচ্ছি দোকানে, টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে, ওই না পড়ার মতোই আর কি। তো দোকানে অনেক কিছু নিয়ে আছে, তো যাই নিয়ে আসি, দিয়ে হচ্ছে রান্না বসাবো। আর কি অবস্থা, রাস্তাগুলো কাদাতে একদম। রুদ্র চলে এসছে, তোকে বললাম না আসতে হবে না কাদায় কাদায়, কিছু নিয়েছে, বললাম যেতে হবে না কাদা আছে, তাও কথা শোনে না ছেলেটা। যেখানে যাব সেখানে ও যাবে, গেলে যে পাবে কিছু খেতে সেই জন্য যাবে। হাসি হচ্ছে আবার, দেখে হাসি দেখে কি নিবা দোকানে? কুরকুরে। দোকানে এসে আলু বেছে নিলাম 1 কিলো, এই দেখো 1 কিলো 22 গ্রাম হয়েছে। আর রুদ্র এসে বলছে কুরকুরে নেবো। কোন কুরকুরে নেবা দেখাও, কোনগুলো? এগুলো নিবা? আর ওগুলোকে দিবা 1 প্যাকেট। আর তেল দাও 150 গ্রাম। 1 কিলো আলু নিলাম আর 150 গ্রাম সর্ষের তেল। আর এখন দেখো নিয়ে নিচ্ছি 100 গ্রাম মসুরির ডাল, আজকে একটু মসুরির ডাল করব সেই জন্য। কুরকুরেটা নিতে যতক্ষণ, কুরকুরেটা নিয়ে দেখো ছুটছে ও। কুরকুরেটা নয় লেস, লেস নিয়েছে ও, কুরকুরেই বলছে, যা খাবে সবই ওর কাছে কুরকুরে। ছুটছে দেখো, ছুটছে দেখো, বাড়িতে গিয়ে আগে খাবে ও, বলেছে বাড়িতে খাওয়া, তো সেই জন্য বাড়ি যাওয়ার জন্য ছুটছে। আসতে পড়ে যাবা। দোকানদানি করে নিয়ে এলাম, তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে আর উনুন সালে করলাম না, সারাদিন তো বৃষ্টি পড়েই চলেছে, কতবার বা ভিজে ভিজে যাওয়া আসা করবো বলো তো। আর শ্বশুরমশাই বললো তাহলে বৃষ্টিতে ভিজে ভিজে বারে বারে যাওয়া আসা করতে হবে না, গ্যাসেই আজকে রান্নাটা বসিয়ে দাও, তাই গ্যাসেই বসিয়ে দিলাম। আর বাবা মা দিদি আর কি রাত্রে রুটি খাবে, সেই জন্য বড় হাঁড়িতে বসালাম না, ছোট হাঁড়িতেই বসিয়ে দিলাম। ভাতটা 1 ফুট হয়ে গেছে, তারপরে দেখো গ্যাস অফ করে দিয়েছি, গ্যাস কিন্তু জ্বলছে না। আর এইদিকে হচ্ছিল ভাতটা, এদিকে ডালটা সিদ্ধ করতে দিয়েছি, আর ডালের মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো সিদ্ধ করতে, খোসা ছাড়িয়ে দিয়েছি। আর ভাতে দিলে পরে খোসা সমেত আর কি দিই। তো দেখো ভাতটা কিন্তু একবার ফুটে উঠেছিল, মানে চাল দেওয়ার পর দিয়ে নামিয়ে রেখেছি। এই যে এখন চাল চাল হয়ে আছে দেখছো, তো এখন কিন্তু নামানোই থাকবে। এখন মানে অনেক যতক্ষণ না এই জলটা একদম শুকিয়ে আসছে ততক্ষণ নামানোই থাকবে। শেষবেলায় যখন এটা একদম ভাতের মতো হয়ে যাবে অনেকক্ষণ পর, তখন একটুখানি বসিয়ে ফুটিয়ে নেব, তাহলে হয়ে যাবে ভাত। আর এরকম ভাবে আর কি ভাত রান্না করলে গ্যাসটা অল্প পড়ে আর কি, তো সেই জন্য। আর এটা আমি শিখেছি আমার বড় ননদের কাছে, দিদিরা এরকমভাবে গ্যাসে রান্না করে, তাই আমিও করলাম। 1 ফুট ফুটে নামিয়ে রেখে দিয়েছি। এখন আমার রান্না বান্না আর কি তরকারিগুলো সব হয়ে যাবে, তারপরে আরেকবার বসিয়ে ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। ভাতটা তো আগেই নামিয়ে রেখেছিলাম, দিয়ে ওদিকে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আলু সিদ্ধর জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি, আর ডালটাও কিন্তু হয়ে গেছে। তারপরে ভাতের হাঁড়িটা আবার এই দিকটায় বসিয়ে ফুটিয়ে নিয়েছি। তো এখন ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। ভাতের ফ্যানটা ঝরাতে দিলাম, তারপরে কড়াইতে দেখো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। অনেকগুলোই পেঁয়াজ কেটেছি দেখতে পাচ্ছ। ওই যে তিলগুলো ছাড়ালাম, ওই তিলগুলো দিয়ে এই পেঁয়াজগুলো দিয়ে ভাজা করব। তো তিলগুলো যখন ছাড়াচ্ছিলাম দিদি বলছিল যে বাটা করার জন্য, আবার শ্বশুরমশাই বলছিল যে পেঁয়াজ দিয়ে ভাজা করার জন্য। তো শ্বশুরমশাই যেটা খেতে চাইলো সেটাই করছি, আর আমারও কিন্তু এই ভাজাটা খেতে বেশি ভালো লাগে। তো অনেকগুলোই পেঁয়াজ কাটতে হয়েছে, কারণ সবাই খেতে ভালোবাসে, তো অনেকগুলোই দিয়েছি। তো অনেকটাই তেল দিলাম, তারপরে দেখো নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নেব, আর কিন্তু লবণ আর হলুদ দিয়ে দেব। তো লবণ হলুদ দেওয়ার পর ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মাঝখানে দেখো আমি একটু ফাঁকা করে নিলাম। আবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তার উপরে দিয়ে দেব যে তিল বেটে রেখেছিলাম তিল বাটাটা। তো তারপর ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। আর এভাবে নাড়াচাড়া করতে করতে
কি সুন্দর একটা ঝুরঝুরে ভাজা হয়ে যাবে, তখনই কিন্তু তিল পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। অনেকক্ষণ নাড়তে হবে। আর জানো এই তিল পেঁয়াজ করতে গেলে না কড়াইটা খুব পুড়ে যায়, মানে ধরে যায়। বুঝতেই পারছো তেলের ওপরে ভেজা জিনিস দিতে হচ্ছে, তো সেই জন্য। তো দেখো অনেকক্ষণ নাড়াচাড়া করলাম, তারপরে কিন্তু আমার তিল পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। আর দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো লাগে। তোমরা একবার বানিয়ে খেও। দৈবকীরাজ কি অবস্থা, পুকুর ঘাট বাদ দিয়ে সিঁড়িতে কড়াই মাছতে হচ্ছে। উপায় নেই গো বন্ধুরা, মানে এত বৃষ্টি পড়ে চলছে পরশু দিন থেকে, একদম পুরো ঘাট ডুবে গেছে নামার জন্য। তো সেই জন্য কি করবো, এমনিতেও বৃষ্টি পড়ছে, তাই দেখো দরজার এখানে মাছছি। তো আগে আর কি সবার খাওয়া দাওয়া হয়ে গেছিল, সেই বাসনগুলো দিদি মেজে নিয়েছে। তো এখনই হচ্ছে রুদ্র বাবা খেলে, ওর থালাটা আছে। আর এই যে কড়াইটা মাজা হয়নি, কড়াইটা মেজে নিচ্ছি। ঠান্ডা লাগছে বেশ লাই? হ্যাঁ বলেছে চাদর ঢাকা নিয়ে, বেশ ঠান্ডা লাগছে। বলছে যেমন শীতের দিনে যেমন আর কি লাগে ঠান্ডা, সেই রকম। আর ওই যে ছাদের জল পড়েছে, জলও নিয়ে আসতে হয়নি। আর এই বালতিটা এখানে পাতা ছিল, ছাদের পাইপ থেকে জল পড়েছে, ওই জলে ধুয়ে নেবো, তারপরে একটু ভালো জল ঘুরিয়ে নেবো। কি যে বৃষ্টি শুরু হলো, কমার কোনো নাম নেই, সব দিকে হচ্ছে গো বৃষ্টিটা। আমাদের আশেপাশে যত আর কি জেলাগুলো আছে সব জায়গাতেই হচ্ছে, কোথাও পাচ্ছে একদম নিম্নচাপ। খাওয়া দাওয়া করে রুদ্রকে ঘুম পাড়াতে যাচ্ছিলাম, হঠাৎ করে খুব জোরে শব্দ হলো। আর বাইরে এসে দেখছি কি অবস্থা হয়েছে দেখো। আমাদের এখানে বাথরুমের পাশে যে মাটির দেওয়ালটা ছিল, সেই দেওয়ালটা বৃষ্টিতে পড়ে গেছে। বৃষ্টিতে পড়ে যাচ্ছে কয়েক 3 দিন থেকে টানা, তার সাথে আছে ঝোড়ো বাতাস, তো সেই জন্য পড়ে গেছে। তো সত্যি ভাবতে পারিনি যে এই বৃষ্টিতে আমাদের এত বড় ক্ষতি হয়ে যাবে। অনেক বড় আমাদের ক্ষতি হয়ে গেল, যেন পুরো ফাঁকা হয়ে গেল এই জায়গাটা। আর সব থেকে কি বেশি ক্ষতি হলো জানো তো, এই যে আমরা রাত্রেবেলায় না বেরোতে পারি না। এই যে দেখো আমাদের এটা হচ্ছে বাথরুম, আর আমাদের ঘর অনেকটাই কিন্তু আসতে হয় অন্ধকারে, না একা তো আসতেই পারি না, মানে আসলে পরে কাউকে দাঁড়া করায় আর কি, অতটা আর কি আসতে পারি না, উঠোন থেকে অনেকটা দূরে হচ্ছে। তো আরো ভয়টা বেড়ে গেল, এখন তো আর আসতেই পারবো না। দেখো ফাঁকা মাঠ দেখা যাচ্ছে, একদম দেওয়ালটা পড়ে গিয়ে বাঁশ বাগান, তারপরে হচ্ছে পুকুর, সেই শাপলা তুলেছিলাম ওই পুকুরটা, তারপরে হচ্ছে মাঠ, একদম খা খা করছে পুরো জায়গাটা। রাত্রেবেলাতে এদিকে আসতেই পারবো না, এত ভয় করবে। আর আমি একটু ভয়, মানে ভয় আমার একটু, জানো তো বেশি একটু ভয়, অন্ধকারে না আমি বেরোতে পড়ে যাবে নাকি গো? দেখো ওই দিকটা মনে হচ্ছে পড়ে যাবে, মানে শুধু বৃষ্টি হলে এমনটা হতো না গো, এত বাতাস দিচ্ছে একদম ঝড়ের মতো, সেই জন্য এমনটা হলো। কি অবস্থা হলো দেখো দেখি। আর বৃষ্টি না কমলে, রোদ না করলে আর পাঁচিরও দেওয়া হবে না, খুবই মুশকিলে পড়া গেল। পাঁচির দিতেই পারবো না। শেয়াল টেয়াল মাঠ থেকে না চলে আসবে, ওই যে পুকুরটা, তারপরে তো মাঠ, শেয়ালগুলো, মাঠের শেয়ালগুলো রাত্রিবেলা চলে আসবে, আমাদের বাড়িতে আর কিছু থাকবে না, হাঁস মুরগি কোনো কিছু পুষতে পারবো না, সব মানে বের করে খেয়ে নেবে শিয়ালের অত্যাচার বাড়লো। আর রাত্রিবেলায় ভয়ে বাড়ি থেকে, মানে ঘর থেকে বেরিয়ে আসতে পারবো না বাথরুমে, কতটা আমাদের অসুবিধা হলো বুঝতে পারছো। এই দিকটাও মনে হচ্ছে পড়ে যাবে নাকি গো? ওই দিকটাও তাই হয়ে আছে, ওইদিকে একটা গরুর গাড়ি চাকা আছে বলে ওই দিকটা পড়েনি এখনো পর্যন্ত। ওই যে দেখছো আমাদের একটা গরুর গাড়ি ছিল আগে, দিয়ে ওই চাকা, লোহার চাকা দুটো বড় বড় আছে বলে একটু আর কি ভাতটা সহ্য করে আছে, নইলে ওই দিকটাও পড়ে যেত। তো রুদ্রকে বলছিলাম যে বাঁশ কাটলে তখন কয়েকটা বাঁশ যদি এখানে দিয়ে দিত আর কি, ঠাকা দেওয়া ছিল, সেগুলো না অনেক দিনের হয়েছে, যে জল পেয়ে পেয়ে পড়ে গেছে। এই যে বাঁশগুলো দেখছো, মানে বৃষ্টি ছাড়ছেই না তো, একবারের জন্য বৃষ্টি ছাড়েনি, আজকে তো ছাড়েইনি। ভালো হয়েছিল, একটুকু যে ভাঙা ছিল তাও না যে পড়ে যাবে, পড়ে যাওয়ার মতো অবস্থা তো ছিলই না, ভালো অবস্থাতেই ভেঙে গেল। কি করে বুঝবে যে ভেঙে যাবে, ঠাকা ঠুকো দেবে, কি আর করবো। এই যে বৃষ্টি টিষ্টি থামবে, তারপরে কোনো একটা ব্যবস্থা করা যাবে, এভাবে ফাঁকা রেখে দেওয়া যাবে না আর কি। গরু টরু আছে বাড়িতে, বুঝতেই পারছো। একদম বৃষ্টি কমছে না, পড়েই চলেছে। তোমার সম্ভব নয় দেওয়ার, এই পাঁচিরটা যদি এখন গোটায় দিতে যাই তাহলে অনেক ব্যাপার। এখন মানে মানুষই পাওয়া যাচ্ছে না, উঠোনে সামান্য মাটি দেবো তাই লোক পাচ্ছি না, বলে পাচ্ছি না। এখন প্রাচীরটা গোটা দিতে গেলে অনেক খাটনি, অনেক মানে, আর নতুন করে করলে মুনিশ করতে হবে, নতুন করে করলে মাটির প্রাচীর তো করা যাবে না। দেখি কি ব্যবস্থা করা যাচ্ছে। আর এত এবার বেশি বাতাস ঢুকছে, দেখো ফাঁকা হয়ে গেছে, একদম মাঠের বাতাস একদম ঘরে চলে আসছে, এত বাতাস দিচ্ছে। বাবা তো জানেই না পড়ে গেছে, বাবা আর কি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, এখনো জানেই না।
আর ওদিকটাও শুনতে পাইনি। আর আমরা এখন মানে বাসনটা ধুয়ে ঘুম পাড়াতে যাচ্ছিলাম, তখনই শব্দটা হলো, মানে বাইরে বেরিয়ে এসে দেখছি এরকম অবস্থা। এগুলোকে কালকে আবার পরিষ্কার করতে হবে, কাজ অনেক কাজ কালকে আবার। চলো চলো ভিজে যাচ্ছি, চলো। খুব বৃষ্টি ছাড়ার নাম নেই, পরশু থেকে শুরু। মনটা খারাপ হয়ে গেল জানো, যদিও কোনো রকম ছিল পাঁচিরটা। দুপুরের পর থেকে কোনো শ্যুটই করতে পারিনি। কেন জানো বন্ধুরা, সেই দুপুরের আগে না কারেন্ট চলে গেছে, আর এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। আর বৃষ্টি হচ্ছে, চারিদিক মেঘলা অন্ধকার হয়ে আছে। তো যাই হোক, এখন দেখো সন্ধে হয়ে গেছে আর চা করে নিচ্ছি। আর মোবাইলেও না বেশি চার্জ নেই, তো সেই জন্য আজকে আর কিছু শেয়ার করতে পারবো না গো। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা।